মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, জমে উদ্দীরিতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ বিমান ভীমে রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলো তুমি এরপর পরে যে প্রশ্নটা করো তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ থেকে আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি যদি জাতিসংঘের মহাসচিব হইতে চাই। সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। কিছু মানুষ জন্ম নেয় শুধু বেঁচে থাকার জন্য, আর কিছু মানুষ জন্ম নেয় সময়কে প্রশ্ন করার জন্য। শরীফ ওসমান বিন হাদি, যিনি পরিচিত হয়ে ওঠেন ওসমান হাদি নামে। দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। ভুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে পরিবার। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে পরিবার। দুর্গমহীন কান্তার স্তর বারবার হে, রঙ্গিতে হয় রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমহীন কান্তার স্তর বারবার হে, রঙ্গিতে হয় রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। প্রেমের রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। খেলাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমহীন কান্তার স্তর বারবার হে, রঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমহীন কান্তার স্তর বারবার হে, রঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ওসমান হাদি জন্মগ্রহণ করেন 1993 সালে 30 জুন ঝালকাঠি জেলার নুলছিটি উপজেলায় একটি ধর্মপরায়ণ মুসলিম পরিবারে। তার পিতা শরীফ হাদি, তিনি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম। 6 ভাই বোনের মধ্যে উসমান হাদি ছিলেন সর্বকনিষ্ঠ। তার শিক্ষাজীবনের শুরু নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়, পরবর্তীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসা। সেখান থেকে তিনি আলিম সম্পন্ন করেন। রাষ্ট্র ও সমাজকে আরও গভীরভাবে বুঝতে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকেই তিনি অর্জন করেন স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হলো মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই শাহবাগ সন্ত্রাস না, সেই শাহবাগ মব না, সেই শাহবাগে
প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে। আমি নিজে দেখেছি, শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি, যখন 40 থেকে 50 জন লোক মাত্র দুপুরে লোক নাই, তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায়। সেভাবে করে করে লোকানো হয়েছে, প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানো হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক, 7 আপ, কোক, স্প্রাইট, বিরিয়ানি দিয়ে ভরা থাকতো। শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয়। তো ওরা সব রুমে নিয়ে আসতো, যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো, কার কি লাগবে নিয়ে যা। এই কথা কেন বললাম? একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে। সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে 11টা মাথায় সেলাই লেগেছে, তার 11টা রক্তাক্ত ভয়াবহ অবস্থা, একটা পত্রিকা সেটাকে মব বলে নাই। আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে, আদালতের সামনে থেকে বিচার মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত। সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকা যদি জামাতের সমর্থিত হয় আপনি তো, সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। কিন্তু এই যে সবাই মব বাজরা যারা মব ট্রেডিং করছেন, তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের, দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন। একটা পত্রিকা মব লেখে নাই। পেশাগত জীবনে উসমান হাদি ছিলেন একজন শিক্ষক। তিনি শিক্ষকতা করেন সাইফোর্সে, পরে ইউনিভার্সিটি অফ স্কলার্সে ইংরেজি বিভাগে। তিনি শুধু পড়াননি, তিনি শেখাতেন চিন্তা করতে, প্রশ্ন তুলতে এবং অন্যায়ের সামনে নীরব না থাকতে। এই তো বঙ্গোপসাগর, রাইট? এই 3 পাশটাই তো ভারত। তোমার যেটা জানতে হবে এখানে ভারতের কোন অঙ্গরাজ্য কোনটা, এইটা প্রথম বুঝলে হবে না। তাহলে দেখো আমি তোমাকে যদি রাফলি বলি, এই পুরো পাশটা হলো পশ্চিমবঙ্গ, এই যেখান থেকে শুরু করে এখান থেকে এখানে পর্যন্ত পশ্চিমবঙ্গ, বুঝছো? এরপরে এখানে পশ্চিমবঙ্গ আছে, এইখানে তুমি পাবা কিছুটা মেঘালয়, এই পাশটা কুমিল্লার, এখানে এখানে পাবা ত্রিপুরা, এখানটা রাঙামাটির পাশে, এখানে মিজোরাম, আর এইখানটা আছে, এই জায়গাটা হলো আসাম। দেখি মেঘালয়টা আরেকটু পড়ে যাবে, এখানটায় অল্প মেঘালয়ের সাথে, এখানটা আসাম, সিলেটের পাশে। মানে আমি রাফলি তোমার জাস্ট বুঝাচ্ছি যে এটা তোমার লাগবে কেন। খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটা পড়বো এইখানটা, এটা এইখান খুব চিকন। এবার তোমার এখান থেকে যদি অল্প একটু জিনিস দেখাই দেই। 2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। এই জুলাই গণ অভ্যুত্থানে উসমান হাদি ছিলেন ঢাকার রামপুরা এলাকার সমন্বয়ক। এই অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকেই তার হাত ধরে গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ। তিনি ছিলেন এর মুখপাত্র। ইনকিলাব মঞ্চের লক্ষ্য ছিল স্পষ্ট, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন। তিনি দাবি তোলেন অপরাধীদের বিচার, আহত ও শহীদদের স্বীকৃতি এবং জাতীয় সরকার গঠন। ওসমান হাদি ছিলেন শিল্প ও সাহিত্যের সঙ্গেও যুক্ত। রাজনীতি ও সংস্কৃতি দুটোই ছিল তার প্রতিবাদের ভাষা। আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়, আপনারা আজকে
সত্যের পথে চলা সবসময় নিরাপদ নয়। নির্বাচনী প্রচারণার সময় তিনি একাধিকবার মৃত্যু হুমকি পান। 14 নভেম্বর 2025 একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইনসাফের এই লড়াই থেকে আমি এক চুলও নড়ব না। হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায়, তাহলে ঢাকা আর্টের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনারা টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন, যদি ভালোবাসায় বলি। 12 ডিসেম্বর 2025 দুপুর 2:25 মসজিদ থেকে ফেরার পথে পল্টনের বিজয়নগর এলাকায় তার উপর চালানো হয় গুলি। টানা 7 দিন মুমূর্ষ অবস্থায় থেকে 18 ডিসেম্বর 2025 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আজ জানাজার কাতারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলি, হে আল্লাহ, এই রক্ত বৃথা যেতে দিও না। তুমি জাগিয়ে দিয়েছো আবার জুলাই, ঘুমন্ত বিবেককে ডেকে তুলেছো আগুনে। এই জুলাই শুধু মাস নয়, এই জুলাই 100 পথ, এখন অন্ত লড়াই। ওসমান হাদি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ বেঁচে আছে। তিনি এখন শুধু একটি নাম নন, একটি প্রশ্ন, একটি আন্দোলন, একটি অসমাপ্ত সংগ্রাম। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই গল্প শেষ নয়।